কবিতাকে ঠিক মতো বুঝি সে দাবি করব না। এবং বুদ্ধদেব বসুর সেই কথাটা যখন আমরা পড়ি, কবিতার দুর্বোধ্যতা বিষয়ে উনি লিখেছিলেন, তখন আমার কাছে মনে হয় যে উনি ঠিকই বলেছিলেন। এবং একই কথা 1990 সালে যখন শামসুর রহমান এখানে এসেছিলেন এবং আমরা ডালাসে বাংলাদেশ সম্মেলনে গিয়েছিলাম, সেখানে উনি একজন কবির প্রশ্নের উত্তরে বলেছিলেন যে আমি কবিতা বুঝি না। তাকে বলা হয়েছিল যে আপনি কবিতা লেখেন, আপনি কবিতা বোঝেন না। তিনি বলেছিলেন যে আমি কবিতা লিখি, কিন্তু ভালো হলো কি মন্দ হলো এটা আমার পাঠক বিচার করবে। আমি কখনোই দাবি করব না যে আমার কবিতা ভালো হচ্ছে কিংবা আমার কবিতা আদৌ কবিতা হচ্ছে কি না। বুদ্ধদেব বসু বলেছিলেন কথাটা এইরকম, কবিতা সম্বন্ধে বোঝা কথাটাই অপ্রাসঙ্গিক। কবিতা আমরা বুঝি না, কবিতা আমরা অনুভব করি। কবিতা আমাদের বোঝায় না, কবিতা আমাদের স্পর্শ করে। ভালো কবিতার প্রধান লক্ষণই হলো তা বোঝা যাবে না, বোঝানো যাবে না। এটা হচ্ছে কবিতার দুর্বোধ্যতাই বুদ্ধদেব বসু লিখেছিলেন। আমার কাছে তখন মনে হলো যে বুদ্ধদেব বসুর এই লাইন পড়ার পরে যে আঁধার আলোর অধিক নামের একটি বই আছে, যে আঁধার আলোর অধিক, এর অর্থটা আমি বুঝি না, আমি এখনো বুঝি না। অনেক চেষ্টা করেছি এবং এরকম অনেক কবিতা পড়েছি যেসব কবিতার আমি অনেক অর্থ বুঝি না। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন, এই কথার অর্থটা কি? এই বনলতা সেন কে আমি কিন্তু এখনো বুঝি না। স্পষ্ট করে বলতে পারবো না, অঙ্কের মতো 2 + 2 = 4 এইরকম ভাবে বলতে পারবো না। উনি এইটাই বোঝাতে চেয়েছিলেন। কিছুটা বুঝি, ওই কিছুটা বোঝাটাই হচ্ছে কবিতা, পুরোটা বোঝা হয়তো সম্ভব না। যেমন বদলিয়ার বলেছিলেন যে খোলা জানালা দিয়ে আমরা যতটুকু দেখি কিংবা যতটুকু দেখা যায় তার চেয়ে অনেক বেশি দেখা যায় জানালাটা যখন আমরা বন্ধ করি। এটা অবশ্য কিছুটা বুঝতে পারি, কিন্তু তারপরও বোঝা যায় না। এটা তো সব মানুষই ওইভাবে তো চোখ বন্ধ করলে কিংবা জানালা বন্ধ করলে যে পুরোটা দেখতে পাবে কিংবা বেশি দেখতে পাবে এ দাবিও হয়তো করতে পারবে না। কারণ হচ্ছে যে এক একজন মানুষের এক এক রকম মানসিক গঠন, এক একজন মানুষের এক এক রকম চিন্তার গভীরতা। যার যেরকম চিন্তার গভীরতা, সেই চিন্তার গভীরতা দিয়েই উনি দেখেন এবং তার দেখার সাথে আরেকজনের দেখার সেই পার্থক্যটা খুবই সহজে লক্ষণীয় হয়ে ওঠে। এবং এই পার্থক্যটা যে লক্ষণীয় সেটাই হচ্ছে একজন মানুষ থেকে আরেকজন মানুষের যে চিন্তার পার্থক্য সেটাও বুঝিয়ে দেয়। একজন কবি থেকে আরেকজন কবির যে চিন্তার পার্থক্য তাও বুঝিয়ে দেয়। যেমন ধরেন যে এই কবিতার বইয়ের নাম হচ্ছে কফিনের পাশে নিরশ্রু জনতা। আমার ধারণা যারা কবিতাকে ভালোবাসেন বা যারা কবিতাকে বোঝার চেষ্টা করেন তারা এই নামটা শোনার পরেই আগ্রহী হয়ে উঠবেন যে এই কবি তার কবিতায় কি বলতে চেয়েছেন, এই কাব্যের যত কবিতা আছে সেই কবিতায় কি বলতে চেয়েছেন কিছুটা বোঝা যায়। কিন্তু এই যে একটা অসাধারণ এই একটি বাক্য দিয়ে কফিনের পাশে নিরস্ত্র জনতা, আমি মনে করি এটাই হচ্ছে একটি কবিতা, এক লাইনের কবিতাও হতে পারে। যেমন আমার কাছে মনে হয় যে পৃথিবীর প্রথম সফল কবিতাটা হচ্ছে পৃথিবীর প্রথম সফল দর্শন তত্ত্ব। সেটা কি? সক্রেটিস যেমন বলেছিলেন নো thyself, এটা যেমন সকল দর্শন তত্ত্বেরই উৎস কথা, আমার কাছে মনে হয় এটা সকল কবিতারও উৎস কথা। নিজেকে যদি আমরা না চিনি তাহলে যেমন অন্যকে চিনতে পারবো না, নিজেকে যদি আমরা না চিনি তাহলে আমরা এই সমাজকেও চিনতে পারবো না, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকেও বুঝতে পারবো না। এবং এই পৃথিবীতে যেখানে যা কিছু ঘটছে সেই সম্পর্কেও আমরা অবগত হতে পারবো না, অবগত হলেও তার মর্মার্থ আমরা বুঝতে পারবো না। সেজন্য প্রথম কথাটাই হচ্ছে যে নিজেকে জানতে হবে, নো thyself। এবং সক্রেটিসের এই কথাটা যদি আমি অত্যন্ত গুরুত্ব সহকারে নিজের ভেতরে ধারণ করি, আমার মনে হয় তাহলে অন্য কিছু ধারণ করাটা অনেক সময় অনেক কিছু ক্ষেত্রেই সহজ হয়ে যায়। এই বইয়ের যদি আমি কোনো কবিতা না পড়ি, শুধুমাত্র এই নাম কবিতাটাই যদি পড়ি,
আমার কাছে মনে হয় যে আর কিছু করার দরকার আছে বলে মনে হয় না। এই ছোট্ট একটি কবিতা, বইয়ের মধ্যে সবচেয়ে ছোট না, ছোট্ট একটি কবিতা, 16 লাইনের একটি কবিতা, কিন্তু এই কবিতার মধ্য দিয়ে তিনি যেমন একটি সফল কবিতা কেমন হতে পারে এবং একজন কবির যে বক্তব্য, তার যে চিন্তা, তার যে ধারণা, তার যে বোধ কেমন হতে পারে, সেটা কিন্তু একটি কবিতার মধ্য দিয়ে উনি বুঝিয়ে দিয়েছেন। অন্যান্য কবিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বেশ কিছু কবিতা আছে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই বইয়ের 41টি কবিতা। আমি খালি কয়েকটি কবিতার নাম বলবো, সেই নাম থেকেও বোঝা যাবে যে কবির চিন্তাধারাটা কেমন। তার প্রথম কবিতাটার নাম হচ্ছে অপেক্ষায় আছি। আমি কয়েকটা কবিতার কয়েকটি লাইন পড়ে শোনাবো, যাতে কবি যে কবি মানুষ সেই জিনিসটা উঠে আসে। দ্বিতীয় কবিতা হচ্ছে কড়ি কাঠে ঝুলছে সময়। আরেকটি কবিতা, তার নাম হচ্ছে ধস্ত সময়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে উনি কোন দিকে যাচ্ছেন। আরেকটা কবিতার নাম হচ্ছে অনধিগম্য অধ্যায়, জমাট বাঁধা অনুভূতি। আর জনকের মৃত্যু নামে যে কবিতাটা, সেই কবিতাটা তো আমরা বুঝতে পারবো যে তিনি জনক বলতে কাকে এখানে বোঝাতে চেষ্টা করছেন। তারপরের কবিতাটা হচ্ছে জর্জ ফ্লয়েড। জর্জ ফ্লয়েড নিয়ে উনি মনে হয় এই কাব্যের সবচেয়ে দীর্ঘ কবিতাটি লিখেছেন, এবং জর্জ ফ্লয়েড নিয়ে যে কবিতা লিখতে পারেন, তার মানসিক যে ধরন, সেটাও আমরা অনুধাবন করতে পারি। আরেকটি কবিতা আছে, দুঃখগুলো খুব আলাদা। নিশ্চয়ই প্রত্যেকটা মানুষেরই দুঃখ আছে, প্রত্যেকটা মানুষেরই দুঃখ আলাদা। কোনো মানুষের সাথে কোনো মানুষের অনুভবের কোনো সিমিলারিটি নাই। প্রত্যেকেরই নিজস্ব দুঃখবোধ, আনন্দবোধ, অনুভূতি প্রত্যেকেরই ডিফারেন্ট এবং নিজের নিজের মতো করে। আমি মনে করি যে আমার চেয়ে দুঃখী মানুষ হয়তো পৃথিবীতে কেউ নাই, এটা তো আমি মনে করি। আমার মতো হয়তো এরকম কোটি কোটি মানুষই মনে করে, কিংবা যিনি আনন্দিত তিনি মনে করেন যে আমার চেয়ে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নাই। বার্ট্রান্ড রাসেল সেটা বলেছিলেন। কিন্তু আসলে তো তা নয়। কে কার চেয়ে কত বড় দুঃখী, কে কার চেয়ে কত বড় সুখী, সেটা কিন্তু প্রত্যেকেরই নিজস্ব ব্যাপার। এখানে নাজনীন দুঃখগুলো খুব আলাদা, নিজের দুঃখগুলোর একটা স্বরূপ উন্মোচন করার চেষ্টা করেছেন এই কবিতায়। আর তারপরের কবিতাটা উনি কোনো বিশেষ জায়গায় ওটাকে স্থাপন করেননি, মাঝামাঝি জায়গায় করেছেন। কফিনের পাশে নিরস্ত্র জনতা, ছোট্ট কবিতা, কিন্তু এই কবিতাকেই উনি এই কাব্যের নাম কবিতা হিসেবে নির্ধারণ করেছেন। তারপরে কবিতাটার নাম হচ্ছে দুঃসময়ের আখ্যান। আমি আরো কয়েকটি বলছি। ভালো নেই আমি, নিজের কথা বলছেন, কেন ভালো নেই সেই কথা উনি কবিতায় বলেছেন। আরেকটি কবিতা হচ্ছে মন খারাপের ট্রেন। মন খারাপের ট্রেন, এটাও মন খারাপ নিয়ে উনি কবিতাটা লিখেছেন, কিন্তু কেন মন খারাপ সেই কথাটাও তিনি সেই কবিতার মধ্যে প্রতিফলন ঘটিয়েছেন। শব্দগুলো হাতড়ে বেড়া। প্রত্যেক কবির কাজই হচ্ছে শব্দ হাতড়ে বেড়া। কবি শুধু শব্দ নিয়ে কাজ করেন না, কিন্তু শব্দ হচ্ছে কবিতার অত্যন্ত এগুলো সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে শব্দ। যার জন্যে বাংলা ভাষার কবিতা, স্প্যানিশ ভাষার কবিতা, ইংরেজি ভাষার কবিতা, এই যে শব্দের যে দোতনা, প্রত্যেকের নিজস্ব দোতনা আছে। ইংরেজি কবিতার সাথে বাংলা কবিতার যে শব্দের অনুরণন, যে দোতনা, যে ব্যঞ্জনা, এটা কিন্তু আমরা কখনো একীভূত করতে পারবো না। যখন আমরা সেই জন্য ট্রান্সলেশন করি কবিতায়, আমাদের হাসান আল আবদুল্লাহ অনেক কবিতা অনুবাদ করেন, আমার কাছে মনে হয় যে শব্দের যে ব্যঞ্জনা এবং দোতনা, সেটার তো কোনো অনুবাদ হয় না। যদিও আমাদের জীবনের সব কিছুই অনুবাদ। আমরা একটা জিনিস দেখি, দেখে ওটাকে অনুবাদ করি ভাষায়। আমরা একটা জিনিস দেখি, সেই জিনিসটা আমরা কণ্ঠে ধারণ করি, শুনি, কণ্ঠে ধারণ করি, তারপর গান হিসেবে সেটাকে ব্যবহার করি, আবৃত্তি হিসেবে ব্যবহার করি। এটাতে প্রত্যেকটা জিনিস কিন্তু ডিরেক্ট নয়। প্রথমে আমাকে দেখতে হয়, প্রথমে আমাকে অনুধাবন করতে হয়, তারপরে আমি ভাষায় অনুবাদ করি। নিজের ভাষায় লিখলেও কিন্তু সেটা এক ধরনের অনুবাদ। কিন্তু
যখন এক ভাষা থেকে আরেক ভাষায় করবো সেটা কিন্তু অনুবাদ করা যায় না। সেজন্য নাজনীন যখন বলেন শব্দগুলো হাত ধরে বেড়ায়, যে উনি বুঝতে পারেন যে কবিতার অত্যন্ত অপরিহার্য অংশটা হচ্ছে শব্দ। তারপরে তো অন্যান্য বিষয় আছে, মেসেজ আছে, বাক্য গঠন আছে, গ্রামার আছে। কবিতা লিখতে হলে তো এগুলো হচ্ছে কবিতার ক্লাসের কথা, আমার এখানে বলার কোনো দরকার নেই। আমি কোনো এক্সপার্টও নই এসব বিষয়ে বলার জন্য। আমি একজন পাঠক, পড়ি, ভালো লাগে। কেন ভালো লাগে সেটাও ঠিক বোঝাতে পারি না, কিন্তু ওই ভালো লাগাটাকেই কখনো কখনো এইভাবে বলার চেষ্টা করি আর কি। সে বলাটা যে সবসময় যে সুন্দরভাবে কমিউনিকেট করে তাও আমি মনে করি না, কারণ ওই যোগ্যতাও আমার নেই। আরেকটি কবিতার নাম হচ্ছে মৃত্যু সংবাদের একাল সেকাল। আমি জানি না যে উনি সেকালের মৃত্যু সংবাদ সম্পর্কে কিভাবে জানলেন, কিন্তু একালের মৃত্যু সংবাদ সম্পর্কে তো উনি জানেন। তবুও 15 বছর, 20 বছর, 30 বছর আগেকার মৃত্যু সংবাদের আর মৃত্যু সংবাদের মধ্যে নিশ্চয়ই পার্থক্য তো থাকবেই। বিকজ গতকালের যে ঘটনা কিংবা যে অনুভব আর আজকের অনুভবের মধ্যে পার্থক্য থাকে। এটা তো পৃথিবীর নিয়ম যে কোনো অতীত, বর্তমান এবং ভবিষ্যতের তিনটেকে মেলানো কোনোভাবেই সম্ভব না, বিগত হয়ে যাচ্ছে। আমি যে এইখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছি, আমাকে যদি একটু পরে আবার এই কথাগুলো বলতে দেন, আমার কথাগুলো হবে অন্যরকম। তার মানে যা বিগত হয়ে গেছে সেটাকে আবার রিপিট করাটা সম্ভব না। ওটা নতুনভাবে, নতুন অবয়ব, নতুন চেহারায় আমাদের সামনে আবির্ভূত হবে। আরেকটি কবিতা অসম্ভব রকম কঠিন শিরোনাম উনি ব্যবহার করেছেন, হারিয়ে যাওয়া মানচিত্র। আমরা আমাদের মানচিত্রের জন্য 30 লক্ষ প্রাণ উৎসর্গ করেছিলাম। আমরা আমাদের মানচিত্রের জন্য 2 থেকে 4 লক্ষ নারীর সংগ্রামকে উৎসর্গ করতে হয়েছে। আমরা সম্পদ হারিয়েছি, কোটি কোটি মানুষ। আমার বাড়ি পুরো লুট হয়ে গেছিল আমরা যখন পালিয়ে গেছিলাম। আমার মধ্যে এরকম কোটি কোটি মানুষ আছে যাদের কথা আমরা এখন বলি না। আমরা খালি 30 লক্ষের কথা বলি এবং 4 লক্ষের কথা বলি, কিন্তু আমাদের যাদের বাড়ি লুট হয়ে গেছিল, আমরা যাদের কৈশোরে সেই সময় দেখেছিলাম যে আমার প্রিয় জিনিস হারিয়ে গেছে আমার বাড়ি থেকে ফিরে এসে, আমার সেই কান্না তো এখনকার কেউ অনুভব করতে পারবে না, যার অভিজ্ঞতা নাই। ওই অভিজ্ঞতা যার নাই সে অনুভব করতে পারবে না। কিন্তু তারপরে নিজেকে সামনে নিয়েছিলাম কি জন্যে? যার জন্যে আমরা এগুলো হারিয়েছিলাম, যে কারণে আমরা এখন উৎসর্গ শব্দটা ব্যবহার করি, সেটা একটা মহৎ কিছু প্রাপ্তির জন্য। এবং সেটা যখন আমরা পেলাম, তখন আমার সেই হারিয়ে যাওয়া ছোট ছোট স্মৃতি, আমার সংগৃহীত বই এবং কাপড় চোপড়, আমার আম্মার বানিয়ে দেওয়া সদ্য একটা সোয়েটার বুনে দেওয়া, সেটা যখন হারিয়েছিলাম ওটা যেটা সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। ঠিক মার্চ মাসে শুরুতেই উনি ওটা শেষ করেছিলেন বানানো। এইরকম ছোট ছোট অনুভব, স্মৃতি আমাদের আছে। আমরা যদি প্রত্যেকে এই স্মৃতিগুলো বলি তাহলে হয়তো শেষ হবে না, এবং সেটা বিশাল বিশাল সব মহাকাব্য হয়ে যাবে। কিন্তু এগুলো হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার মধ্য দিয়ে যে যাই সে বুঝতে পারবে না যে আজ থেকে 54 বছর 55 বছর আগে আমরা কি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিলাম। সেই কথাগুলোকে আমি জানি না, আমি ঠিক জেনে আসিনি নাজনীনের বয়স কত, 1971 সালে তার জন্ম হয়েছিল কি হয়নি, তারপরে হলেও নিশ্চয়ই খুবই শৈশব ছিল, ছোট ছিল যদি হয়ে থাকে। কিন্তু সে কি এই জিনিসগুলোকে অনুধাবন করেছে? যদি না দেখে থাকে, দেখেন তো বটেই, আমি ধারণা করি দেখেন তো বটেই। তারপরে যদি সে অনুধাবন করে, হৃদয়ে ধারণ করে, এবং সে তার কবিতার অনুভবে সেই জিনিসগুলোকে ছড়িয়ে দেয়, একজন কবির জন্য এটা হচ্ছে অত্যন্ত অত্যন্ত মহান একটি কাজ। আমরা যখন এই ধরনের একটা নতুন প্রজন্মের কবির হাত দিয়ে আমরা সেই কবিতাগুলো পাই, যে তিনি হয়তো 71-এর কথা লিখছেন না, হয়তো 71টা এখানে রেফারেন্স হিসেবে আসছে, কিন্তু তিনি তার পরবর্তী পর্যায়ে যে সময়টাকে আমরা পেরিয়ে এসেছি, কিংবা সদ্য যে সময়টা আমরা পেরিয়ে এলাম গত বছর, তার মধ্য দিয়ে
যে আমাদের যে দুঃসময়, সময়কে দুঃসময় হিসেবে আমরা আখ্যায়িত করি, সেই আখ্যায়ন করার যে অনুভব, সেই অনুভবটাকে উনি ওনার কবিতায় তুলে ধরেছেন, কবিতাগুলোতে তুলে ধরেছেন। একটি কবিতাতে না, অনেক কবিতায় নানাভাবে। কিন্তু যেটা সবচেয়ে বেশি এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে নাজনীন জানেন যে সরাসরি, আমি যে কথাটা বলছিলাম কবিতার দুর্বোধ্যতার কথা, যে সরাসরি একটা কথা বলার চেয়ে সেটা কবিতার ভাষায় বলাটা যে স্থায়িত্ব পায়, কিংবা যদি সেটাই কবিতা হয়ে ওঠে, সেই কবিতাটাই স্থায়িত্ব পায়। আর সরাসরি বললে সেটা স্টেটমেন্ট হয়ে যেতে পারে, সেটা একটা নিউজ হয়ে যেতে পারে, সেটা একটা আমার একটা নিবন্ধ হতে পারে। নাজনীন সেই কবিতার যে টেকনিক্যাল সাইডটা, যে ক্রাফটিং, সেই জিনিসটা কিভাবে অনুধাবন করলেন। অবশ্য উনি ইংরেজির ছাত্রী, সাহিত্যের ছাত্রী, এটা ইংরেজি বা সাহিত্যের ছাত্রছাত্রী বলেই যে সেটা অনুধাবন করতে পারবে এটা আমি মনে করি না। কিন্তু নাজনীন সেই জিনিসটা সুচারুভাবে, অত্যন্ত চমৎকারভাবে সেটা অনুধাবন করেছেন এবং তার কবিতার মধ্যে সেটা তুলে ধরেছেন। এটা মুখের কথার কথা। আমি ওই সব কবিতা নিয়ে আলোচনা করলে হয়তো দীর্ঘ সময় লেগে যাবে। কফিনের পাশে নিরস্ত্র জনতা, এই কবিতা নিয়েই বলছি, 16 লাইনের কবিতা। কিভাবে এর মধ্যে কবিতাকে উনি প্রয়োগ করেছেন, কবিতার টেকনিক্যাল সাইডগুলোকে প্রয়োগ করেছেন, একটি কবিতাকে অত্যন্ত মূল্যবান কবিতা হিসেবে দাঁড় করানোর যতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়াকে উনি এখানে ব্যবহার করেছেন, সেটা আমি এই কবিতার মধ্যে খুঁজে পেয়েছি। যে কোনো কবির জন্য আমি মনে করি এই কবিতাটা পড়া অত্যন্ত জরুরি। প্রথম কথাটা হচ্ছে কবিতার নামে নিরস্ত্র, নিরস্ত্র শব্দটি ব্যবহার করেছে, অপ্রচলিত একটি শব্দ। আমার ধারণা, আমি ডিকশনারি এখন দেখিনি যে এই শব্দটি ডিকশনারিতে আছে কিনা, বাংলা অভিধানে আছে কিনা, কিন্তু তাতেও কিছু এসে যায় না। বাংলা অভিধানে থাকলো কি থাকলো না, আমরা কি ব্যবহার করতাম যদি আমরা সাধারণভাবে এই শব্দটি ব্যবহার করতাম, তাহলে আমরা বলতাম যে অস্ত্রহীন। আমরা কিন্তু নিরস্ত্র বলতাম না, আমরা বলতাম অস্ত্রহীন। কিন্তু নাজনীন তার কবিতায় যে শিরোনামটা ব্যবহার করেই বুঝিয়ে দিয়েছেন যে উনি ওই শব্দ হাতড়ে বেড়াচ্ছেন। যে একটি কবিতার শিরোনাম বলছিলাম, যে কবিতার শব্দ আমি হাতড়ে বেড়াই, উনি হাতড়ে বেরিয়ে এই শব্দটি আবিষ্কার করেছেন, কিংবা ডিসকভার করেছেন, কিংবা উনি ডিকশনারি থেকে তুলে নিয়ে এসেছেন। একটু দীর্ঘক্ষণ কথা বললে পরে গলা শুকিয়ে যায়, সেই জন্য পানি খাচ্ছি, দুঃখিত। আমার কাছে সেই জন্য প্রথমে আকর্ষণ করেছে নিরস্ত্র শব্দটি, বইটার নাম হিসেবে, এবং কবিতাটা যখন পড়তে যাই তখন যে নিরস্ত্র জনতা। আমি কবিতার লাইনগুলো পড়ে পড়ে আপনাদের জানাতে চাই। ছোট্ট কবিতা, 16 লাইনের কবিতা। এই কবিতার মধ্যে কবিতাটা আমি পড়ি, তারপরে বলি আপনাদের। অদৃশ্য একটা কিছু বিচ্ছেদ মায়াবী, মায়াবী মেঘেদের উদাসী শরীরে, হিংসুটে আকাশে ক্রমাগত বজ্রপাত, মাথা গোঁজার সামান্য ঠাঁই নেই, বিষণ্ণ বৃষ্টির ফোঁটা মাটিও নেবে না তার বিশুদ্ধ তরল শুষে। কাদারা করবে না কোনো কোলাহল, মরমী অবুঝ শ্লোকে শ্রাবণ দেবে না কখনো আর পাড়ি দূর দেশে। জাতি ভুগছে অদৃশ্য রোগে, ঘোর সংকটে কাঁপছে অস্থিমজ্জা, পচে যাচ্ছে এখন শেকড়, তপ্ত হচ্ছে মাটি, পথ্য নেই বটমূলে। নাটকীয় আলামত, কফিনের পাশে নিরস্ত্র জনতা, বেঁচে ওঠার প্রগাঢ় প্রতিজ্ঞায় সমুন্নত আবার। এই হচ্ছে কবিতা। কেন এটাকে মহৎ কবিতা হিসেবে আমি চিহ্নিত করছি? এই কবিতার মধ্যে আছে প্রতীক, প্রতীকের অত্যন্ত চমৎকার ব্যবহার আছে। কবিতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রতীকের ব্যবহার। তিনি বলছেন, অদৃশ্য একটা কিছু বিচ্ছে মায়াবী মেঘেদের উদাসী শরীরে। প্রতীকের মাধ্যমে তিনি এই জিনিসটা বোঝাতে চেয়েছেন। শ্রাবণের আজ মন ভালো নেই। উনি সরাসরি বলছেন না যে আমার মন ভালো নেই, উনি প্রকৃতিকে নিজের মনের সাথে একীভূত করে
কারণ আমরা যখন মনে করি যে আমার কষ্ট, তখন মনে হয় যেন ওই বাতাস যখন বয়ে যায়, বাতাসগুলো যেন কাঁদছে, গাছের পাতারা কাঁদছে। এই যে আমাদের নিজেদের অনুভূতিকে প্রকৃতির সাথে মিলিয়ে দেয়া, এই যে প্রবণতা কবিদের থাকে, উনি এইখানে সেটা বলছেন। শ্রাবণের আজ মন ভালো নেই, উনি বলছেন না যে আমার মন ভালো নেই, শ্রাবণকে উনি বেছে নিয়েছেন। শ্রাবণ হচ্ছে প্রকৃতির, আমাদের বাংলাদেশের প্রকৃতির একটি অনিবার্য অংশ। আকাশকে বলছেন হিংসুটে, আকাশকে বলছেন হিংসুটে, আকাশে ক্রমাগত বজ্রপাত। এই হিংসুটে আকাশ বলতে উনি কি বোঝাতে যাচ্ছেন? আকাশটা হচ্ছে মানুষের মন, এবং সেখানে ক্রমাগত বজ্রপাত হচ্ছে, এবং আমাদের হৃদয়টা হিংসুটে হয়ে গেছে, আমরা হিংস্র হয়ে গেছি। রবীন্দ্রনাথের ভাষায় হিংসায় উন্মত্ত বৃদ্ধি, এই বর্তমান সময়টাকে উনি বোঝাতে চেয়েছেন। মাথা গোঁজার সামান্য ঠাঁই নেই, এটা একটা হিংসুটে আকাশে যে ক্রমাগত বজ্রপাত, এটা একটা চিত্রকল্পের মতো এসছে। কিন্তু যে আমরা যখন চোখ বন্ধ করে এই লাইনটা পড়ি, তখন বুঝতে পারি যে হিংসুটে আকাশ, আকাশটা হচ্ছে মেঘাক্রান্ত হয়ে গেছে, বজ্রপাত হচ্ছে। এবং এটা তো মানব জীবনেরই একটা অংশ, যে আমরা আমাদের মনটা হঠাৎ করে আকাশের মতো মেঘাচ্ছন্ন হয়ে যায়, তারপর বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, বৃষ্টি হয়। এই যে পুরো একটা সিনারিও, সেই সিনারিওটাকে উনি তুলে আনার চেষ্টা করেছেন। হিংসুটে আকাশে ক্রমাগত বজ্রপাত, মাথা গোঁজার সামান্য ঠাঁই নেই, বিষণ্ণ বৃষ্টির ফোঁটা মাটিও নেবে না। দুঃসহ কথা একটা, যে বৃষ্টির ফোঁটা মাটিও নেবে না। তার মানে বৃষ্টির ফোঁটাটা এতই কলঙ্কিত হয়ে গেছে, আমাদের অনুভবটা, আমাদের অশ্রু এতই কলঙ্কিত হয়ে গেছে যে সেটা মাটিও নেবে না। আমাকে সময় কি বেশি নিচ্ছে আব্দুল্লাহ? আমি এই কবিতায় এই আলোচনা করে ছেড়ে দেব। তারপরে বলছেন উনি, কাদারা করবে না কোনো কোলাহল। কাদাটা কি? কাদা তো আমরা একটু মাটি যখন বহু ব্যবহারে হাঁটা চলার মধ্য দিয়ে যখন নোংরা হয়ে যায়, আমরা ওটাকে কাদা বলি। উনি বলছেন যে কাদারা করবে না কোলাহল, কত নেগেটিভ জিনিসটা তারা করবে না কোলাহল। তারাই এত নির্বাক হয়ে গেছে, এত স্তম্ভিত হয়ে গেছে যে তারা কোলাহল করবে না। এখানে দেখেন অনুপ্রাসের ব্যবহারটা, উনি একটি লাইনে একটি অনুপ্রাসের ব্যবহারটা চমৎকারভাবে করলেন। কিভাবে? কাদারা করবে না কোনো কোলাহল। এই যে একটি পংক্তিতে যে উনি 7টি শব্দ ব্যবহার করেছেন, 7টির মধ্যে 6টিতেই ক আছে। কাদারা করবে না কোনো কোলাহল, কিন্তু পড়তে গেলে আমাদের মনে হবে না যে এটা কোনো আরোপিত একটি লাইন, মনে হবে খুবই স্বাভাবিকভাবেই এটা এসছে। জাতি ভুগছে অদৃশ্য রোগে। আমরা তো জানি যে আমাদের জাতি এখন কোন রোগে ভুগছে। কবি সেটা স্পষ্ট করে বলতে চাচ্ছেন না, এটার মধ্যে একটা উনি জানলাটা খুলে দিতে চাচ্ছে যে তোমরা দেখো, এটা দেখা যাবে না, অদৃশ্য রোগটাকে দেখা যাবে না। কিভাবে আমরা বুঝবো? অনুভব দিয়ে বুঝতে হবে। জাতি ভুগছে অদৃশ্য রোগে, আমরা এখন রোগাক্রান্ত, সেই রোগাক্রান্ত অবস্থাটাকে উনি এখানে তুলে ধরার চেষ্টা করেছেন। ঘোর সংকটে কাঁপছে অস্থি মজ্জা। আমরা এটা পরিষ্কার বোঝা যায়, সরাসরি বলছেন অস্থি মজ্জা ঘোর সংকটে কাঁপছে। অস্থি মজ্জা কখন কাঁপে? যখন সংকটটা আছে। সেই সংকটটা কি? আমার নিজস্ব, আমার পকেটে টাকা নেই, আমার পেটে খাবার নাই, নাকি আমার কেউ মারা গেছেন নিকটজন? তা না, উনি বলছেন ঘোর সংকটে কাঁপছে অস্থি মজ্জা। পুরোপুরি যে পরিবেশটা, সেই পরিবেশটা তাকে কাঁদাচ্ছে। পচে যাচ্ছে এখন শিকড়। আরেকটি অসম্ভব সুন্দর লাইন, পচে যাচ্ছে এখন শিকড়। শেকড় পচে যাওয়া মানে কি? শেকড় পচে যাওয়া মানে হচ্ছে যে গাছ মরে যাবে, গাছ মরে যাবে। শেকড় পচে যাচ্ছে মানে গাছ মৃত্যু হবে। আর গাছের যদি মৃত্যু হয়, প্রকৃতি ধ্বংস হয়ে যাবে। প্রকৃতি ধ্বংস হয়ে গেলে কি হবে? পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষ তো প্রকৃতিকে নিয়ে, প্রকৃতির মধ্যেই তো বাঁচে। অসম্ভব সুন্দর একটি লাইন, পচে যাচ্ছে এখন শেকড়, মানে
এটার মধ্য দিয়েও যে প্রতীক, যে মেটাফর, যে চিত্রকল্প একটি লাইনের মধ্য দিয়ে উনি তুলে ধরতে চেষ্টা করেছেন, আমার কাছে এটা অত্যন্ত চমৎকার মনে হয়েছে। তারপরের লাইনটা কি? তপ্ত হচ্ছে মাটি, পথ্য নেই বটমূলে। একটু রিপিটেশন আছে যে পচে যাচ্ছে শিকড়, এবং উনি বলছেন যে পথ্য নেই মানে খাবার নেই বটমূলে। বটমূলটা এখানে অবশ্য কি ওই গাছ অর্থে বলছেন না, বটমূলটা বলছেন যে যারা আমাদের ছায়া দেয়, যারা মহীরূহ, যারা আমাদের নেতৃত্ব দেয়, যারা আমাদের পিতৃ সম, কিংবা যারা আমার পিতা, বটমূল, বট বৃক্ষ বলতে উনি তাদেরকেই বোঝাতে চেয়েছেন। এবং তাদের খাবার না, এবং তাদের যদি খাবার না থাকে, পথ্য না থাকে, তাহলে সেই জিনিসটা দুর্বল হয়ে যাবে। সেই জিনিস দুর্বল হয়ে যাবে মানে আমরা নেতৃত্ব পাবো না। আমরা যদি নেতৃত্ব না পাই কি হবে? আমরা বিপথে চলে যাব, আমরা হারিয়ে ফেলব। তারপরে কথা বলছে যে নাটকীয় আলামত। আমার মনে হয় যে এই লাইনটা না দিলেও উনি পারতেন। নাটকীয় আলামত এই কবিতার মধ্যে মানে এই দুটি শব্দই দুটি শব্দ দিয়ে উনি একটি লাইন লিখেছেন। কফিনের পাশে, তারপরের লাইনটা চলে আসছে, কফিনের পাশে নিরস্ত্র জনতা। মৃতদেহ আমরা দেখছি, আমাদের স্বজন মারা গেছে, কিংবা যারা মহৎ কাজে মারা গেছে, মহৎ উদ্দেশ্যে মারা গেছে, মহৎ লক্ষ্য নিয়ে মারা গেছে, তাদের কফিন, কিন্তু আমাদের চোখে পানি নেই। আমাদের চোখে পানি নেই, আমরা নিরস্ত্র, আমরা পাষাণ হয়ে গেছি। এমন পাষাণ হয়ে গেছি যে আমাদের অনুভব মরে গেছে, যার জন্যই পাষাণ হয়ে গেছি। এই পাষাণ হয়ে যাওয়া মানে কি? যে পৃথিবীতে তো আসলে ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান অনুভূতি সব কিছুতেই। আমি যে কবিতাকে ভালোবাসি সেটাও তো আমার একটা মূল্যবান অনুভূতি। আমি আমার মাকে যে ভালোবাসি সেটাও তো আমার মহামূল্যবান অনুভূতি। আমি যে আমার প্রেমিকাকে ভালোবাসি সেটাও তো মহামূল্যবান অনুভূতি। ভালোবাসাটাই হচ্ছে আসল জিনিস। কিন্তু তিনি বলছেন যে আমাদের সেই ভালোবাসা মরে গেছে। কফিনের পাশে নিরস্ত্র জনতা কফিনকে নিয়ে বসে আছে, তাদের মনে কোনো কষ্ট নাই, চোখে কোনো পানি নেই। তারপর একটা শেষ লাইন উনি কি বলছেন? বেঁচে ওঠার প্রগাঢ় প্রতিজ্ঞায় সমুন্নত আবার। তার মানে আমাদের চোখে পানি নেই, তার মানে কি আমরা হতাশ? তার মানে কি আমরা থেমে যাব? তার মানে কি আমরা পিছিয়ে যাব? আমরা স্থবির হব? উনি শেষ লাইনে আশাবাদটা জাগিয়ে তুলেছেন। বেঁচে ওঠার প্রগাঢ় প্রতিজ্ঞায় সমুন্নত আবারও। কবিতায় আশাবাদটা খুব মূল্যবান একটা বিষয়, এবং অত্যন্ত সচেতনভাবে নাজনীন এই কবিতার শব্দগুলো প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন, প্রতীক ব্যবহার করেছেন, চিত্রকল্প ব্যবহার করেছেন, অনুপ্রাস ব্যবহার করেছেন। কিন্তু তিনি খুব সংযত। কবির জন্য এই সংযত হওয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ কবিতা লিখছি, পুনরুক্তি হচ্ছে, রিপিটেশন হচ্ছে, কি বলছি নিজেই জানি না, পড়তে গেলে বুঝতে পারি না পাঠক হিসেবে। কিন্তু তিনি বিশাল এক কবিতা লিখে ফেলেছেন। বিশাল কবিতা লেখা মানে কি আমরা মনে করবো যে উনি মহাশক্তিধর এক কবি? তা তো না। কবিতা বড় হতে পারে যদি সেই কবিতার মধ্যে ইন্টিগ্রিটি থাকে। রবীন্দ্রনাথের পৃথিবী কবিতা, কিংবা ধরেন যে শেষের কবিতার শেষ কবিতা কালের যাত্রার ধ্বনি শুনতে শুরু করেছেন কালের যাত্রার ধ্বনি, শেষে উনি ঋণ স্বীকার করছেন। কবিতাটা বৃত্তের মতো, কিন্তু অর্থাৎ আমি যে বৃত্তটা এখান থেকে শুরু করছি, এই বৃত্ত থেকে এটাকে শেষ করে ওই জায়গায় পৌঁছাতে হয়। উনি কি বলতে চাচ্ছেন সেখানে একইভাবে, একই ভাষায়, একই বিষয়ে, একই অনুভবে ওখানে পৌঁছাতে হবে তার কোনো ঠিক নাই, নির্দিষ্ট কোনো প্রথা নেই। কিন্তু তাকে কবিতাটাকে একটা কম্প্যাক্টনেসে নিয়ে আসতে হবে। এইরকম এই বইয়ের মধ্যে অনেক কবিতা আছে, অনেক বড় কবিতা, এবং কবিতার লাইনগুলো হচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর লাইন আছে। কোটেবল কোর্স যেটা আমরা বলি আর কি, সুন্দর সুন্দর লাইন আছে।
এবং সেটা হচ্ছে বর্তমান সময়টাকে উনি ইন্টারসেপ্ট করেছেন, বর্তমান সময়টাকে উনি ডিসেকশন করেছেন, বর্তমান সময়টাকে উনি ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন কিভাবে তার কবিতার মধ্যে দিয়ে। একজন কবির জন্য এর চেয়ে বড় আর কিছু হয় না। আমি যদি সব কবিতাগুলো এখানে এইভাবে আলোচনা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে নাজরীর কবিতা ওইভাবে কখনো গুরুত্ব দিয়ে আমি পড়িনি, কিন্তু এখন পড়ে বুঝতে পারছি যে আসলে কত গুরুত্বপূর্ণ কবি তিনি আমাদের কবিতার মধ্যে দিয়ে পড়ছেন। তবে একথা ঠিক, সব কবিতাই যে প্রত্যেকটা কবিতাই যে সমান গুরুত্বপূর্ণ কিংবা সমান মান সম্পন্ন কিংবা সমান কম্প্যাক্টনেস তাদের মধ্যে আছে সেটা অবশ্য বলা ঠিক না, কিন্তু কিছু কিছু কবিতা, এবং সেটা আমি মনে করি যে একজন কবি যদি জীবনে 10টা ভালো কবিতা লিখতে পারেন তাহলে সেটাই তার জন্য খুব সফল বিষয়। কিন্তু সার্বিক জীবনে 10টা সফল কবিতার কথা বলি, 10টা কবিতা নয়, কিন্তু কবিতার মধ্য দিয়ে উনি জীবনকে তো ছুঁতে হবে, পরিস্থিতিটাকে তুলে ধরতে হবে, এবং ওনার আশেপাশে যেটা আমরা দেখছি বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিকে, এবং বিশ্ব পরিস্থিতি না হলেও আমাদের নিজেদের পরিস্থিতিকেও যদি তুলে ধরতে পারি এবং তার মধ্য দিয়ে যদি আমরা বিশ্ব পরিস্থিতিকে ওর মধ্যে যাচাই করে নিতে পারি, সেটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নাজিম সিমনের কবিতায় আমি সেই জিনিসগুলো পেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। তাকে আমি ধন্যবাদ জানাই যে হাসান আব্দুল্লাহ আমাকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন। আমি সাধারণত কিছু বলি না, কিন্তু কবিতা পড়ার পরে আমার মনে হচ্ছে যে আমি নিয়ে কিছু বলতে চাই, বলা উচিত। আমরা এখানে কয়জন আছি খুব একটা বড় কথা নয়, অন্তত 5 জন শুনলেও 5 জন যদি এটাকে মন দিয়ে শোনেন, আমি মনে করি সেটা গুরুত্বপূর্ণ। আমি 50,000, 5,000, 500 লোক চাই না, 5 জন যদি আমার কথা বোঝে আমি মনে করি যে আমি তার জন্য অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের সকলকে ধন্যবাদ, অনেক সময় নিয়েছি, অনেক গুরুত্ব দিয়েছি। সরি। অশেষ ধন্যবাদ কৌশিক আহমেদ। I'm not going to go in details in English what he said. It's not possible actually. But the title of this book in English would be Cheerless Crowd Beside the Coffee. Cheerless crowd beside the coffee. The explanation he gave, my explanation is different. That's what poetry is. But when he was explaining, I was really surprised to hear that this has different dimensions. So we are here till 4:30, and he did not take more time. I actually gave him more time because he asked for how much time I have. He said you have half an hour. So he actually did not. Didn't I speak half an hour? Yes. More than half an hour? No, So- he said less. Huh? Less. So He wanted you to speak. I thought it was here more. we have poets and writers, journalists, singers. Almost everybody is going to say something. So, without further ado, I'm going to invite Joan Digby, Professor Emeritus from Long Island University, Creative Writing. When she was the chair of the Creative Writing, she invited us to read there, and she also paid for it. That was interesting. No wonder I was invited. So, and poetry, poets like to talk. They like to talk to other poets. As Stanley Kunitz once said to an interviewer, I took the interview, he said, poets are from the same mother. As I go all over the world right now, and I know hundreds of poets from many different
countries. Obviously, Joan is one of them. And I feel that we are from the same mother. Otherwise, we cannot be so close to each other. Please welcome Joan. Thank you. I'm going to take the mask off to speak because I think I'm far enough away from everybody. This is really just the end of the head cold. You want the mic there? Okay.